হেফাজতের আমির আহমদ শফির দাফন বাদজোহর হাটহাজারীতে, মরদেহ নেওয়া হচ্ছে চট্টগ্রামে। বিদেশের স্বাস্থ্য অধিদপ্তরের আবজালের 40 কোটি টাকার খোঁজ পেল দুদক, চলছে জব্দের প্রক্রিয়া। উস্কানি ও উত্তেজনা বাড়াতেই সীমান্তে বাড়তি সেনা, বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায় মিয়ানমার। এবং বিজিবি বিএসএফ সম্মেলন শেষ আজ। সীমান্ত হত্যা, চোরাচালান বন্ধ সহ 13 ইস্যুতে আলোচনা। সকাল 9টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত ফরিদ। আমি আতিফা জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার জানিয়ে দেব পুরো খবর। নষ্ট হওয়ার আশঙ্কায় সীমান্তে অপেক্ষমান পেঁয়াজবাহী ট্রাকগুলোকে ছাড়পত্র দিল ভারত। বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে আজই দেশে প্রবেশ করবে এসব পেঁয়াজের ট্রাক। শুক্রবার রাতে বন্দর ও কাস্টমস সহ বিভিন্ন দপ্তরে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টম কর্তৃপক্ষ। বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের উপকমিটির পরিচালক মতিয়ার রহমান জানান, বিভিন্ন শুল্ক স্টেশনে থাকা পেঁয়াজ রপ্তানির নির্দেশনা এরই মধ্যে পৌঁছেছে সংশ্লিষ্ট দপ্তরে। আগের দামে এসব পেঁয়াজ আমদানি হচ্ছে বলে জানান তিনি। পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে প্রায় সপ্তাহখানেক ধরে বিভিন্ন স্থলবন্দরে আটকে ছিল ট্রাকগুলো। এতে বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্টের আশঙ্কা দেখা দেয়। এই নিয়ে বিস্তারিত জানাতে হিলি ও সাতক্ষীরা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি হিলিতে, সেখানে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, পেঁয়াজগুলো তো দেশে ঢোকার অনুমতি দিয়েছে, দিল্লি থেকে নির্দেশনাও এসেছে, তো কখন নাগাদ পেঁয়াজের ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করবে? জি, আপনি জানেন যে হিলি স্থলবন্দর দিয়ে মূলত আমদানি রপ্তানি কার্যক্রমটা 10টার পরেই কিন্তু শুরু হয়। তো আমাদের ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলেছি, তো তারা বলছেন যে 11টা 12টা নাগাদ হয়তো সে পেঁয়াজের গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করতে পারে। আপনি জানেন যে গত সোমবার ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি তারা বন্ধ করে দেয়। বন্ধ করার পর গতকাল শুক্রবার সে দেশের ব্যবসায়ী এবং সরকারের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে কিন্তু সে দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছিলেন। তো রাত্রে তারা অনুমোদন দিয়েছেন। অনুমোদন অর্থাৎ বাংলাদেশ স্থলবন্দরে অভ্যন্তরে, মানে ভারত অভ্যন্তরে যেসব পেঁয়াজের গাড়িগুলো টেন্ডার হয়েছে এবং বাংলাদেশে প্রবেশ করতে পারছিল না, মূলত সেই সব টেন্ডারের পেঁয়াজগুলো বাংলাদেশে প্রবেশ করবে। তো আমি আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতির সঙ্গে কথা বলেছি এবং তার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় সে পেঁয়াজের গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করবে। তো তিনি আমাকে জানিয়েছেন যে ভারত সরকার যে চিঠিটা তারা ইস্যু করেছে সেখানে কিছু শর্ত দিয়েছে। শর্ত হচ্ছে যে 14 সেপ্টেম্বরের পূর্বে যেসব এলসি করা হয়েছে এবং টেন্ডার হয়েছে, অর্থাৎ রপ্তানি অনুমোদন দেওয়া হচ্ছে, শুধুমাত্র সেসব রপ্তানির পণ্যই কিন্তু তারা আজকে রপ্তানি করবেন। আরেকটি বিষয়, যে আমদানিকারক একটু অভিযোগ করেছেন যে তাদের হিলি স্থলবন্দরে প্রায় 10,000 মেট্রিক টনের মতো কিন্তু এলসি খোলা রয়েছে। তো সেগুলোকে তারা কিন্তু সে দেশের ব্যবসায়ীদের বলেছেন যে শুধু আজকে যে টেন্ডার হওয়া মালগুলো শুধু দিয়ে শেষ করবেন না, যে 10,000 মেট্রিক টন পেঁয়াজে এলসি রয়েছে সেগুলো যেন তারা আমদানি করতে পারেন, এই জন্য তারা কিন্তু ভারতীয় ব্যবসায়ীদের জানিয়েছেন। এবং সেই কথাটি ভারতীয় ব্যবসায়ীরা কিন্তু সে দেশে সরকারকে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ থেকে হিলি স্থলবন্দরে প্রায় 10,000 মেট্রিক টন এবং অন্য অন্য বন্দরে কিন্তু পেঁয়াজগুলো রয়েছে। যে টেন্ডার পাস কিন্তু যে পেঁয়াজের পরিমাণ হয়তো খুব একটা বেশি হবে না, 1-200 গাড়ি হতে পারে, কিন্তু তারপরে ভারত অভ্যন্তরে কিন্তু 2 থেকে 250 গাড়ি কিন্তু আটকা থাকবে। তো মূলত হিলি স্থলবন্দরে 11টার পরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয় এবং কার্যক্রম শুরু হলে আমরা বলতে পারবো যে কি পরিমাণ পেঁয়াজের গাড়ি বাংলাদেশে প্রবেশ করবে। সাজ্জাদ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব সাতক্ষীরায়, সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজের ট্রাকগুলো কখন নাগাদ দেশে আসতে পারে? আর যতটুকু আমরা জানতে পেরেছি যে আগের দামেই যেসব ট্রাক আটকে আছে সে পেঁয়াজগুলো আগের দামেই দেশে প্রবেশ করছে, তো সেক্ষেত্রে স্থানীয় বাজারে পেঁয়াজের দামে প্রভাব কতটুকুন পড়েছে? প্রথমত বিষয় হলো যে গতকাল সন্ধ্যায় ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড সেখান থেকে একটি মেল ইস্যু হয় এবং সেই মেল ইস্যু হওয়ার পর থেকেই কিন্তু ব্যবসায়ীরা জানতে পারেন বা কাস্টমস কর্তৃপক্ষ জানতে পারেন যে যে সমস্ত পেঁয়াজগুলো
14 তারিখের আগেই এলসি এবং টেন্ডার হয়েছে সেই সমস্ত পেঁয়াজ কিন্তু আজকে প্রবেশ করার অনুমতিপত্র পেয়েছে। সেই হিসেবে আমরা বলতে পারি যে 12টা নাগাদ হয়তোবা এই যে 253 ট্রাক পেঁয়াজ আটকে আছে আপনি জানেন ভোমরার বিপরীতে ঘুজাডাঙ্গা স্থল বন্দরে এই 253 ট্রাক পেঁয়াজ প্রবেশ 12টার নাগাদই শুরু হতে পারে বলে ব্যবসায়ীরা আমাদেরকে আশ্বস্ত করেছেন বা জানিয়েছেন। আর যে বিষয়টি বলছিলেন যে আসলে এই ব্যবসায়ীরা কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনি জানেন যে 253 ট্রাক যে পেঁয়াজ এটার যদি আমরা পরিমাণ নির্ণয় করি তাহলে 7,000 মেট্রিক টন দাঁড়াবে এবং ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে যেহেতু 14 তারিখের আগে 4-5 দিন আগে এটি লোড দেওয়া সুতরাং এই যে 9-10 দিন হয়ে গেল এই যে পেঁয়াজগুলো সেই হিসাবে তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। তারা আশঙ্কা করছেন যে 40-50% পেঁয়াজ কিন্তু পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর তাছাড়া আপনি যে দামের বিষয়টি শুনছিলেন এর প্রভাব তো বাজারে অবশ্যই পড়েছে। এই যে পেঁয়াজগুলো এখন ভারতীয় পেঁয়াজ যদিও সাতক্ষীরায় পেঁয়াজের কোনো সংকট নাই বাট দাম কিন্তু বেশি রয়েছে কারণ হচ্ছে 40 টাকার যে পেঁয়াজ হিলি এবং সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে অভিযান জরিমানা কোনো কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেঁয়াজের দাম। রাজধানীর বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় 100 টাকা কেজি দরে, আর আমদানির পেঁয়াজ 65 থেকে 70 টাকায়। এদিকে দাম নিয়ন্ত্রণে ছুটির দিনেও কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মনিরুল ইসলাম পেঁয়াজ কিনতে এসেছেন রাজধানী কারওয়ান বাজারে, কিন্তু বেশি দামে পেঁয়াজ না কিনে ফিরে যাচ্ছেন। আবার অনেকে পেঁয়াজ না কিনলেও জেনে যাচ্ছেন দাম। কোনো কিছুর নিয়ন্ত্রণে নাই। আমরা সাধারণ মানুষ কষ্ট ভোগ করতেছি, হিমশিম খাচ্ছে সংসারের জন্য। সংসার চালাইতে পারতে গিয়া এই সারাদিন 2 ঘন্টা যাবত ঘুরতেছে, জিনিস কিনতে পারতেছে না। যারা ইনবোর্ডারে ব্যবসা করে হারা বলতে পারবো যে নিমন্ত্রণে আইবো। হ্যাঁ, ওইটা হলো সব কিছু হলো শ্যামবাজার। বরাবরের মতো অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই। জরিমানা করলে আরও বেশি দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারিতে 85 টাকা আর খুচরায় তা 95 থেকে 100 টাকা। ভারতীয় পেঁয়াজের কেজি বাজার ভেদে 65 থেকে 75 টাকা। না, আমি অযৌক্তিক বলতে যাচ্ছি না, কিন্তু এই যে মানে আপনার হঠাৎ করে যে মানে বাড়ছে, এটা তো একটা বিষয় হতেই পারে। আমরা আশা করছি দেশে যেহেতু পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ চেনটা আপনার কাজ করছে এবং সরকার কাজ করছে, যার কারণে অতি দ্রুত এটা নিম্নগামী হয়ে যাবে। অভিযান চালালে আমার আরো বিপদে ফেলাচ্ছে, আর বাজার তার বাড়াবেনি। এই আমরা তো সবাই চিন্তিত করি যে পিজার কেনবো না, এমনিতে বাজার বাড়ি যাবে। এদিকে ছুটির দিনেও খোলা ট্রাকে 30 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে সরকারি সংস্থা টিসিবি। এই পেঁয়াজ কিনতে আগের চেয়ে বেশি ভিড় থাকলেও অপেক্ষা করতে হচ্ছে অনেক। এখন 12টা বাজে, এখন গাড়ি আসছে, এই 3 ঘন্টা আমি অপেক্ষা করছি। এতদিন ঢাকাতে 40টি জায়গায় পেঁয়াজ বিক্রি হলেও আজ থেকে তা 80টি জায়গায় বিক্রি করছে টিসিবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুসারীদের একাংশ ঢাকায় করতে চাইলেও চট্টগ্রামেই হচ্ছে হেফাজতে ইসলামের আমির আহমদ শফির জানাজা ও দাফন। তার মরদেহ ঢাকা থেকে কিছুক্ষণ আগে চট্টগ্রামে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা 6টা 45 মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান হেফাজতে ইসলামের আমির। বেশ কয়েক বছর ধরে নানা ব্যাধি ও বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন আহমদ শফি। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার গভীর রাতে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে শুক্রবার বিকেলে আনা হয় ঢাকায়। সন্ধ্যা 6:45টার দিকে মারা যান তিনি। মাগরিবের আগ মুহূর্তে মাওলার ডাকে সাড়া দিয়েছেন। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি সকলের কাছে আমার আব্বার জন্য দোয়া চাচ্ছি। আহমদ শফির ছেলে আনাস মাদানির অভিযোগ, হাটহাজারী মাদ্রাসার অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার বাবার মৃত্যুর কারণ। তিনি আরও জানান, বাদ জোহর হাটহাজারী মাদ্রাসায় জানাজা শেষে সেখানেই দাফন করা হবে হেফাজতে ইসলামের আমির আহমদ শফিকে। ডাক্তারদের সাথে আমরা কথা বলছি, ডাক্তার আমাকে নিজে ফোন করেছেন যে আব্বা হার্ট ফেল করছেন টেনশনের কারণে, এই কারণেই আজকে এই অবস্থা। আমার আব্বার জানাজা বাদ জোহর 2টার সময় হাটহাজারী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এবং আমার আব্বার ওসিয়ত অনুযায়ী হাটহাজারী মাদ্রাসার ভিতরে সেই মকবরাতেই, সেই মকবরায় জামিয়াতেই দাফন হবে ইনশাআল্লাহ। কিন্তু আনাস মাদানির এই বক্তব্যের কিছুক্ষণ পরই ঢাকায় শফির জানাজার দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন তার অনুসারীরা। এ অবস্থায় রাত 11টার দিকে আহমদ শফির মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর গেন্ডারিয়ার ফরিদাবাদ মাদ্রাসায়।
সেখানে অনুসারীদের বিদায় শেষে মরদেহ রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাখিয়াটিলা গ্রামে জন্ম আহমদ শফির। 10 বছর বয়সে ভর্তি হয়েছিলেন হাটহাজারী মাদ্রাসায়। 1986 সাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাদ্রাসাটির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আহমেদ শফির জানাজায় যোগ দিতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো অনুসারী ও ভক্তরা জড়ো হচ্ছেন হাটহাজারীতে। মাদ্রাসা ঘিরে প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এরই মধ্যে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। গতরাত থেকে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য হাটহাজারীতে শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের 4 উপজেলার 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আহমদ শফির মৃত্যু হওয়ায় হেফাজতে ইসলামের পরবর্তী নেতৃত্ব কাউন্সিলের মাধ্যমে ঠিক হবে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরে। শুক্রবার রাতে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। দায়িত্বে আছি, আমি কাউন্সিল ডাকতে পারবো, আমার দায়িত্ব হলো এখন কাউন্সিল ডাকা। কাউন্সিল যেটা ফয়সলা করে, সিদ্ধান্ত করে, ওইটাই হবে। এককভাবে কিছু করা যাবে না, কিছু প্রভাব তো হবে, কিন্তু ইনশাল্লাহ এটা কাটাইয়া উঠার আশা আছে, কিন্তু প্রভাব তো কিছু হবে, ওনার মধ্যে তো মানুষ পাওয়া যাবে না। স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত হিসাব রক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনার বিদেশের ব্যাংক অ্যাকাউন্টে 40 কোটি টাকার খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় এই দম্পতির 20টি অ্যাকাউন্টে এই টাকা পাওয়া গেছে। অবৈধ এই টাকা এখন জব্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের আফজাল দম্পতির অডেল সম্পত্তির বিষয়টি আলোচনায় আসার শুরু থেকেই অভিযোগ উঠেছিল তাদের বেশিরভাগ সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। অনুসন্ধানের সময় দেশে এই দম্পতির প্রায় 36 কোটি 30 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের খোঁজ পেয়ে 2টি মামলা করে দুদক। পরে রাজধানী ও তার গ্রামের বাড়ি ফরিদপুরে মোট 25টি বাড়ি, প্লট ও জমি জব্দ করে সংস্থাটি। এতদিন আফজাল দম্পতির বিদেশে নানা সম্পদের কথা শোনা গেলেও এবার কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় 20টি অ্যাকাউন্টে প্রায় 40 কোটি টাকার খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যা জব্দের জন্য কাজ করছে বলে জানায় তারা। এছাড়া অস্ট্রেলিয়ার সিডনিতে R5 ইন্টারন্যাশনাল, R5 ডেভেলপার্স ফ্যামিলি ও মিম ট্রাভেলস নামে 3টি প্রতিষ্ঠানের খোঁজও পেয়েছে দুদক। তবে রিমান্ডে এইসব তথ্যের বিষয়ে মুখ খুলছে না আফজাল। তার দেশে এবং বিদেশের যেসব সম্পদ রয়েছে তার পরিমাণ এবং উৎস অনুসন্ধানের চেষ্টা চলছে। অভিযোগ রয়েছে তার অস্ট্রেলিয়া, কানাডা এবং মালয়েশিয়ায় অবৈধ সম্পদ রয়েছে। শুধু আফজাল নয়, স্বাস্থ্য খাতের দুর্নীতির পেছনে কলকাঠি নাড়া মূল ব্যক্তিদেরও আইনের আওতায় নিয়ে আসা দরকার বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আফজালের এই জিজ্ঞাসাবাদ থেকেই এইসব তথ্য দুদক বের করে নিয়ে আসতে পারে বলে মনে করছে টিআইবি। এর সাথে যারা যোগসাজশ করেছেন, আরও যারা নাটের গুরু, আরও যারা সহায়তা করেছেন, সুযোগ করে দিয়েছেন এবং এর থেকে লাভবান হয়েছেন, তাদেরকেও চিহ্নিত করে বিচারতে আনতে হবে। দুদক জানায় আফজালের স্ত্রী রুবিনাকে গ্রেপ্তারে কাজ করছে তারা। তাকে গ্রেপ্তার করা গেলেই আরও অনেক অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগেই জানিয়েছে আহমেদ শফির জানাজায় যোগ দিতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো অনুসারী ও ভক্তরা জড়ো হচ্ছেন হাটহাজারীতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম। আহমেদ শফির মরদেহ তো চট্টগ্রামে পৌঁছেছে, তো এখন সেখানকার প্রস্তুতি আপনি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এলাকার? পরিস্থিতি আসলে এখানে এত বেশ মানুষ জড়ো হয়েছেন ইতোমধ্যে যে এখানে মোবাইলের নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছে না। অর্থাৎ ইতোমধ্যে এই মাদ্রাসাকে ঘিরে 2 বর্গ কিলোমিটার এলাকায় কয়েক লাখ মানুষ ইতোমধ্যে সমবেত হয়েছেন এবং এখনও আসছেন বিভিন্ন এলাকা থেকে, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং এখানে তারা এই জানাজায় শরীক হওয়ার জন্য তারা এখানে সমবেত হচ্ছেন। মাইক থেকে এখানে বারবারই ঘোষণা দেওয়া হচ্ছে যাতে সবকিছু শৃঙ্খলার মধ্য দিয়ে
এখানে যারা যারা জানাজা অংশ নিতে এসেছেন তারা যাতে শৃঙ্খলার মধ্য দিয়ে থাকেন এবং যেহেতু এখানে লাখ লাখ মানুষ ইতিমধ্যে সমবেত হয়েছেন যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য স্বেচ্ছাসেবকরাও এখানে তারা কাজ করে যাচ্ছেন এবং এখানে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যাব এবং পুলিশের বিপুল সংখ্যক কর্মী সদস্য এখানে ইতিমধ্যে উপস্থিত আছেন এবং তারা বিভিন্ন দিক থেকে জনসাধারণ যারা আসছেন তাদেরকে নির্দেশনা দিচ্ছেন যাতে এখানে মানুষ প্রবেশ করতে বা বেরোতে কোনো অসুবিধা না হয় এবং আমরা এখনো পর্যন্ত যেটি দেখছি যে এখানে এই যে লাখ লাখ মানুষ ইতিমধ্যে সমবেত হচ্ছেন তাদেরকে এই ভিড় সামলাতে মোটামুটি একটি এখানে স্বেচ্ছাসেবক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের হিমশিমি খেতে হচ্ছে। আর আগেই আমরা জানিয়েছিলাম যে ইতিমধ্যে কিন্তু চট্টগ্রামের 4টি উপজেলায় 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে যে কোনো শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। এর মধ্যে আমরা যেখানে আছি হাটহাজারী উপজেলায় এখানে 4 প্লাটুন এবং রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও পটিয়া এই 3 উপজেলায় 2 প্লাটুন করে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরেও চট্টগ্রাম জেলা প্রশাসনের 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা মাঠে আছেন শৃঙ্খলা ঠিক বজায় রাখতে এবং আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম চট্টগ্রামে, তিনিও বলছেন যে এই আল্লামা আহমদ শফির জানাজা এবং তার দাফন যাতে সঠিকভাবে হয় এবং কোনো ব্যত্যয় বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য তারা এখানে একদম সব ধরনের ব্যবস্থাপনা ইতিমধ্যে করেছেন। তো এখন আসলে অপেক্ষা যে এখানে ভিতরে মূলত একটি রুমে এই আল্লামা শফির মরদেহ রাখা হবে এবং সেখানে যারা হয়তো কিছুক্ষণের পরেই তার ছাত্র এবং যার শুভানুধ্যায়ী গুণমুগ্ধ ভক্ত যারা আছেন তাদের সেখানে শেষ দেখা বা শেষ বিদায় জানানোর সুযোগ দেওয়া হবে। আন্তর্জাতিক আদালতে 2 সেনার গণহত্যার দায় স্বীকারের পর বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাতেই বাংলাদেশ সীমান্তে সেনা টহল বাড়িয়েছে মিয়ানমার, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। এদিকে শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গারা জানান আরাকানে রোহিঙ্গাদের বাড়ি ঘরে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে, ঘর থেকে বের হলেই গুলি। কক্সবাজার বান্দরবানের নাইখংছড়ি উপজেলার তম্বুরু সীমান্তের ওপারে হঠাৎ ভারী অস্ত্রসহ মিয়ানমারের অতিরিক্ত সেনা মোতায়েন, 22 ফাঁড়ি এলাকাসহ আশেপাশে নতুন করে সবুজ রঙে তাঁবু টাঙিয়ে অস্থায়ী চৌকি। আরাকান গণমাধ্যম বলছে গত 11 সেপ্টেম্বর বাংলাদেশের সেন্ট মার্টিন থেকে 26 কিলোমিটার দূরে রাখাইনের ইন্ডিন গ্রামে উপকূলে অবস্থান করছে মিয়ানমারের সেনাবাহিনীর লজিস্টিক শিপ। মিয়ানমারের এ ধরনের উস্কানিমূলক আচরণ আতঙ্কিত শূন্যরেখায় অবস্থান নেয়া রোহিঙ্গারা। তারা জানান রাখাইনে আবারও সামরিক অভিযান চলছে। আবারও তারা নির্যাতন শুরু করেছে। রোহিঙ্গাদের বাড়িঘরে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে, অনেকেই চলতে ফিরতে পারছে না। ঘরের বাইরে কাউকে দেখলেই গুলি করে মেরে ফেলা হচ্ছে। সেনাবাহিনী রোহিঙ্গাদের দোকানপাট বন্ধ করে দিয়েছে, অনেকেই বাড়িঘর ছেড়ে জঙ্গলে লুকিয়ে আছে, সেখানে আবার বোমা মাইন পুঁতে রাখা, অনেকেই সেই বোমা বিস্ফোরণে মারা যাচ্ছে। গত 1 সপ্তাহ সেনাবাহিনী আসছে মানে হিতারা মানে আর রোহিঙ্গা জাতি জিন আছে হিনরা এখন চলাফেরা করতে না দেন, নিয়ন্ত্রণ করতে না দেন। আরাকানে গণমাধ্যম বলছে মিয়ানমারের সেনাবাহিনী নাফ নদীর তীর, মঙ্গডু 1 নম্বর জেটি এবং কানিংচংয়ে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের ধারণা এর নেপথ্যে সম্প্রতি হেগে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সেনাবাহিনীর 2 সদস্যের গণহত্যার তথ্য ফাঁস ও আসন্ন নির্বাচনে সামরিক বাহিনীর শক্তি প্রদর্শন। নির্বাচনের সময় এই ধরনের একটা কিছু করবে এটা না বোঝার কোনো কারণ ছিল না, কারণ মিয়ানমার সরকারি দল এমনকি সামরিক বাহিনী সেটাও একটা রাজনৈতিক দল হিসাবে বলতে গেলে অংশগ্রহণ করছে। তারা 2 পক্ষই দেখাতে চেষ্টা করবে ভোট পাওয়ার জন্য যে তারা শক্তিশালী এবং আন্তর্জাতিক রোহিঙ্গাদের ব্যাপার কি হচ্ছে সেগুলো তারা তোয়াক্কা করছে না। 2017 সালের আগস্টে রাখাইনে যখন গণহত্যা শুরু হয় তখনও সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছিল মিয়ানমার। এরপর থেকে প্রায় 10 লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্ত পরিস্থিতির আরও খবর জানাতে এবার কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী তৌফিকুল ইসলাম।
তৌফিকুল, সীমান্তে বর্তমান পরিস্থিতি জানাবেন। যে বাড়তি সেনারা মিয়ানমার সেনাবাহিনী মোতায়েন করেছিল তাদের কি সরানো হয়েছে কিনা, আর রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে নতুন কোনো তথ্য পেয়েছেন কি? আসলে মূলত বেশ কিছুদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে সেখানে মিয়ানমারের সেনাবাহিনী সেই সীমান্তে মোতায়েন করা হয়েছিল এবং সেইটির পরপরই কিন্তু আমরা কথা বলেছি ক্যাম্প এলাকায় যে সকল রোহিঙ্গা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, যেহেতু মিয়ানমার যে উস্কানিমূলক যে তারা সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে সেটি নিয়ে বেশ উদ্বিগ্ন এখানকার বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গারা। তারা খোঁজ খবর রাখছেন নিয়মিত, তাদের আত্মীয় স্বজনের সাথে খোঁজ খবর রাখছেন, যেহেতু অনেক রোহিঙ্গা এখনো মিয়ানমারে আছেন। তো তারা বলছেন হঠাৎ করে এই ধরনের পরিস্থিতির মধ্যে তারা বেশ উদ্বিগ্ন রয়েছেন এবং যে সকল রোহিঙ্গা আছে তাদের ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে বেশ নির্যাতন করা হচ্ছে, এইও তারা অভিযোগ করেছেন রোহিঙ্গারা। তবে এই মধ্য দিয়ে আপনি জানেন 2017 সালের যে রোহিঙ্গা বেশ বড় যে অনুপ্রবেশ হয়েছিল বাংলাদেশে, সেটির আগে কিন্তু মিয়ানমারের সেখানে সীমান্ত সহ বেশ কিছু রোহিঙ্গা গ্রামে সেনা মোতায়েন করা হয়েছিল। তারা নির্যাতনের মুখে বাংলাদেশে তারা পালিয়ে এসেছিল। তো সেরকমই একটি পরিস্থিতি হবে কিনা সেটি নিয়েও তারা কিন্তু উদ্বিগ্ন রয়েছেন এবং তারা এও বলছেন মিয়ানমার সরকারের সাথে তাদের যোগসাজশে তারা এই ঘটনাগুলো করছে। এবং সামনে আপনি জানেন মিয়ানমার যে নির্বাচনকে কেন্দ্র করে যে সেনা বাহিনী তারা বেশ তৎপর রয়েছেন, যেহেতু সেনাবাহিনী তারা রাজনীতির একটি অংশ, তারাও সেখানে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তো সেই সবকিছু বিচার বিশ্লেষণ করে আসলে যেটি বলা হয় এখনো পর্যন্ত তারা সীমান্তে অবস্থান করছেন, এটি আমাদেরকে আমরা সেরকম একটি অসমর্থিত সূত্রে জানতে পেরেছি। আমি এই বিষয়ে কথা বলেছি বিজিবির সাথে, কক্সবাজার 2 বিজিবির অধিনায়কের সাথে আমার কথা হয়েছে এবং তিনি বলেছেন তারা এই বিষয় নিয়ে তারা সতর্ক রয়েছেন এবং কিন্তু বাংলাদেশ সীমান্তে সেন্ট মার্টিন থেকে শুরু করে টেকনাফ এবং উখিয়ায় যে সীমান্ত চৌকি আছে সেখানে তারা অতিরিক্ত কোনো বিজিবি সদস্য মোতায়েন করেনি। মিয়ানমার সীমান্তের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আরো যা থাকছে সহ ব্রডব্যান্ড ইন্টারনেটে ভোগান্তি চরমে, নেই কোনো জবাবদিহিতা। শেষ হলো বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। সীমান্তে বাংলাদেশি হত্যা, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ সহ 13টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে সম্মেলনে। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন দুদেশের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করতে বিএসএফকে সীমান্তে হত্যা বন্ধ করতেই হবে। এছাড়া চোরাচালান বন্ধেও চাপ অব্যাহত রাখার তাগিদ তাদের। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে 50তম সম্মেলন শুরুর কথা ছিল 13 সেপ্টেম্বর। উড়োজাহাজের কারিগরি ত্রুটিতে ভারতীয় প্রতিনিধি দল আসতে না পারায় তা শুরু হয় 16 সেপ্টেম্বর। আর 4 দিনের এই সম্মেলন শেষ হচ্ছে শনিবার। এবারের সম্মেলনে বিএসএফ মহাপরিচালক সহ 6 সদস্যের এবং বিজিবি মহাপরিচালক সহ 13 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। আলোচনা হয়েছে 13টি এজেন্ডা নিয়ে। প্রতিবারের মতো এবারও গুরুত্ব পেয়েছে সীমান্তে বাংলাদেশি হত্যা, ধরে নিয়ে যাওয়া, অস্ত্র ও মাদক চোরাচালান এবং বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধের বিষয়গুলো। নতুন এজেন্ডা হিসেবে ছিল মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিকদের পুশিন ও বাংলাবান্ধা আইসিপিতে দর্শক গ্যালারি নির্মাণ। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন সীমান্ত হত্যা, চোরাচালান ও অনুপ্রবেশের মতো সমস্যাগুলো নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হলেও এর সুফল মিলছে না। সম্মেলনে এসবের বিরুদ্ধে আরো তৎপর হতে হবে বিজিবির। ওয়েপন ব্যবহার করতে হয় যদি মানে লাস্ট এক্সট্রিমে, তাহলে কিন্তু তুমি লেথাল ওয়েপন ইউজ করবে না, একজনও নাগরিক যেন আমাদের মারা না যায়। কারণ এটা হচ্ছে যে আপনি যদি বন্ধুত্ব কথা বলেন তাহলে বন্ধুত্ব এবং আমাদের নাগরিক মারা এটা একসঙ্গে যায় না। আমরা গত 20 বছর ধরেই কিন্তু এই সীমান্ত হত্যাকাণ্ড দেখছি। ভারতের রাজনৈতিক পর্যায়ে, সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে প্রতিশ্রুতির পরেও কিন্তু আমরা এটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারিনি। এছাড়া সীমান্তের কোন অংশ দিয়ে ভারতের কোথা থেকে মাদক আসছে তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে চোরাচালান বন্ধে বিএসএফ কি পদক্ষেপ নিচ্ছে তাও জানতে হবে। পাশাপাশি মাদক চোরাচালান বন্ধে মিয়ানমার শান্তিরক্ষী বাহিনীর ওপর বিজিবি বিএসএফ মিলে চাপ প্রয়োগের তাগিদও দিচ্ছেন তারা। তো যেহেতু আমাদের প্রত্যাশা যে ইন্ডিয়া মিয়ানমারকে সঙ্গে একসঙ্গে মিলে ইয়াবা, কারণ ইয়াবা ড্রাগস এটা শুধু বাংলাদেশ না, এটা
অঞ্চলকে ডিস্টেবিলাইজ করতে পারে। ভারতীয়দেরকে জবাব দিতে গেলে সেই তথ্যপাত্য এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর ভিত্তি করে আমরা তাদেরকে এই বিষয়ে জবাব দেওয়া উচিত, এবং তখন আমরা বলতে পারবো যে তোমার সীমান্ত এলাকায় এই জায়গায় এই ফ্যাক্টরিগুলো আছে, সেটাকে তোমরা বন্ধ করো। সীমান্ত হত্যা ও মাদক চোরাচালানের মতো সমস্যা সমাধানে মহাপরিচালক পর্যায়ের সম্মেলনের পাশাপাশি রাষ্ট্রীয় চাপও অব্যাহত রাখতে হবে বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরে বিজিবি বিএসএফ এর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আজ বিস্তারিত জানাবেন মহাপরিচালক দ্বয়। সেখানে রয়েছেন সহকর্মী মাসুদুর রহমান, যাচ্ছি তার কাছে। মাসুদ, ঠিক কখন সংবাদ ব্রিফিং শুরু হবে এবং সম্মেলনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় সীমান্ত হত্যা বন্ধ এবং মাদক চোরাচালান বন্ধ করা, এ বিষয়ে বিএসএফ কি বলছে? এখন পর্যন্ত আমাদের যেই সময়সীমা দেওয়া হয়েছে সেটি হচ্ছে 9:55 সেই সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে, এবং সেই আজকের যেই সংবাদ সম্মেলন এবং যেই সম্মেলনটি চলছিল সেটি সমাপ্তি হবে যে যৌথ আলোচনা দলিল স্বাক্ষরের মাধ্যমে। অর্থাৎ এই যে সম্মেলন 16 তারিখ থেকে আজকে পর্যন্ত হয়েছে, এই সম্মেলনে তারা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছে এবং এই আলোচনার বিষয়গুলোতে কোন কোন জায়গায় সম্মত হয়েছে, কোন কোন জায়গায় সম্মত হননি বা কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বিষয়গুলো বিস্তারিত থাকবে সেই আলোচনার যৌথ আলোচনা দলিলে। তো সেই দলিল স্বাক্ষরের মাধ্যমে আজকের এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হবে, এবং সেই দলিলে আজকের যেই এজেন্ডাগুলো ছিল এই সম্মেলনে সেই এজেন্ডাগুলো থাকবে, এবং সেই এজেন্ডার অর্থাৎ যে সীমান্তে বাংলাদেশিদের গুলি করা, হত্যা করা এবং আহত করা, মাদক চোরাচালান করা, বিশেষ করে ফেন্সিডিল, ইয়াবা, ভায়াগ্রা সহ বিভিন্ন মাদক ও নেশাজাতীয় দ্রব্যর বাংলাদেশে প্রবেশ এবং বাংলাদেশে জোরপূর্বক অবৈধভাবে সীমান্ত পথ দিয়ে নাগরিকদের পুশ করানো, এবং নতুন আরেকটি ইস্যু নিয়ে এবার আলোচনা হয়েছে, সেটি হচ্ছে যে মানসিক ভারসাম্যহীন নাগরিক যারা রয়েছে বাংলাদেশে ভারতে পাওয়া যায় তাদেরকে তারা একভাবে ভেবেই নিয়ে যে নেয় যে আসলে তারা আসলে বাংলাদেশি নাগরিক এবং তাদেরকে বাংলাদেশে যেতে হবে। তো এরকম মানসিক ভারসাম্যহীন নাগরিক বাংলাদেশে প্রবেশের ঘটনা ঘটেছিল, যেটি এই সম্মেলনে জোর দিয়ে আলোচনা করা হয়েছে। তো এছাড়াও রয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সমন্বিত যে সীমান্ত ব্যবস্থাপনা রয়েছে, সেই সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে কে কিভাবে অপারেশন পরিচালনা করবেন অস্ত্র বা মাদকের বিরুদ্ধে, সেই বিষয়গুলো এখানে আলোচনা এসেছে। তো সার্বিকভাবে এই যে বিষয়টি গুরুত্ব পায় প্রতিবারই, সেটি হচ্ছে সীমান্ত হত্যা, সেটি এবারও গুরুত্ব পেয়েছে। তবে এবার কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি বন্ধে, সেটি অবশ্যই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। এই ছিল আসলে আমার কাছে এই সম্মেলন নিয়ে সর্বশেষ তথ্য। মিরপুরে কালশীতে 120 ফুট সড়কের 100 ফুট দখল করে বসানো হয়েছে ট্রাক স্ট্যান্ড, বছরে আদায় কোটি টাকার চাঁদা। অভিযোগ আছে এই কাণ্ডের পেছনে ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রৌফ নান্নু ও তার সহযোগীরা। এদিকে ভালো সড়ক দখলে থাকায় ভাঙাচোরা রাস্তায় এখন স্থানীয়দের ভরসা। সাদা চোখে দেখলে মনে হয় ট্রাক স্ট্যান্ড, তবে কাগজে কলমে এটি উত্তর ঢাকার কালশী বাওনিয়াবাদ সড়ক। প্রস্থ 120 ফুট। 2016 সালে শুরু হয় এখানে ট্রাক রাখা। পরে দিন যত গড়িয়েছে বেড়েছে স্ট্যান্ডের আকার ও আয়তন। এখন চলাচলের জন্য আছে মাত্র 20 ফুট। চলাফেরা রাস্তাঘাট তো ভাঙা, এই জন্য একটু চলাফেরা কষ্ট হয়। রাস্তাঘাট ভাঙা, রাস্তাঘাট ঠিক থাকলে তো আর চলাফেরা কষ্ট হতো না। ট্রাকের লাগে তো আর বেশি প্রবলেম হয়ে যায়, জাম হয়ে যায়। সড়কের উপরে উঠেছে আন্তজেলা ট্রাক সমিতির পাকা ভবন। জানা গেছে সমিতির অধীনে ট্রাক রাখতে প্রাথমিক ফি 5 থেকে 10,000 টাকা, আর ভাড়া বাবদ মাসে দিতে হয় 1 থেকে 3,000। এখানে রাখা হচ্ছে 300-র বেশি ট্রাক, যা থেকে বছরে প্রায় কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সমিতি। বড় গাড়ি 1,000 টাকা দেয় এরকম ভাবে। তো যারা আর কি খায় ওরা এই মিরপুরের প্রভাবশালী লোক ফাঁকা জায়গা পাইছে, এখানে আর কি বসাই দিছে। স্ট্যান্ড যারা পরিচালনা করে তারা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে কিছু টাকা পয়সা দিয়ে, এই জন্য এখানে রাখতে পারে। অবৈধ হলেও বছরের পর বছর সড়কে ট্রাক স্ট্যান্ড থাকছে কিভাবে? সমিতির এক সদস্য জানালেন, এই স্ট্যান্ডের উপদেষ্টা 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রৌফ নান্নু, সভাপতি তার চাচাতো ভাই লাবলু, সাধারণ সম্পাদকও তার ঘনিষ্ঠজন। চাঁদার পুরো টাকা নিয়ন্ত্রণ করেন তারাই। আপনি বাংলাদেশের যেখানেই যাবেন, আপনি স্ট্যান্ড বলেন, আপনি পার্কিং বলেন, আপনি খুঁজে পাবেন যে ক্ষমতা দ্বারা আছে দলীয় লোকজন তারা এটা সাহায্য করতে। আবার বিএনপি ক্ষমতা এলে আমরা নাই, আবার যারা ক্ষমতা থাকবে তারাই আসবে। এ বিষয়ে জানতে দুদিন কাউন্সিলরের কার্যালয়ে গিয়েও পাওয়া যায়নি আব্দুর রৌফ নান্নুকে। বন্ধ তার মোবাইল ফোনটিও। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
চাঁদার টাকায় ভাগ বসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। জবাবে পল্লবী থানার ওসি বলছেন, দায়িত্ব নেওয়ার পর দুদফা অভিযানে গিয়েও স্ট্যান্ড উচ্ছেদ করতে পারেননি তারা। কারা এখানে ট্রাক স্ট্যান্ড, অবৈধ ট্রাক স্ট্যান্ড বসিয়েছে মেন রাস্তার উপরে, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনের কথা যেটা বললেন, এটা আমি আপনাকে খুব স্ট্রংলি বলতে পারি যে আমাদের সাথে কারো কোনো ধরনের কোনো সম্পৃক্ততা বা যোগাযোগ নেই। এদিকে রাস্তা দখল করে ট্রাক স্ট্যান্ড থাকতে পারবে না জানিয়ে দ্রুতই উচ্ছেদ করার আশ্বাস দিয়েছেন উত্তর ঢাকার মেয়র। ট্রাক যদি রাখতে হয় কিভাবে ট্রাক রাখবে, কারণ রোডের মধ্যে তো আমি তো রোড করি নাই তো ট্রাক রাখার জন্য। আমাদের থেকে ডেফিনেটলি এটা আমরা দেখব এবং দেখে অবশ্যই এটা ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিন 1 লাখেরও বেশি মানুষের চলাচল কালশিরাই সড়কটিতে। এখন এ সংকটের স্থায়ী সমাধান চান তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, গতিও থাকে কম, আর সেবা দিতে দীর্ঘ সময় নেয়। ব্রডব্যান্ড ইন্টারনেট প্রতিষ্ঠানের বেশিরভাগের বিরুদ্ধেই এমন অভিযোগ। তাদের জবাবদিহি বাড়াতে নীতিমালা হচ্ছে বলে জানালো বিটিআরসি। এতে গ্রাহক ভোগান্তিও কমবে। নিয়মিত অনলাইনে ক্লাস নেন রাজধানীর একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা শাবনাম মোস্তারি। স্থানীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ব্রডব্যান্ড লাইন নিয়েছেন তিনি, কিন্তু প্রায়ই সংযোগ থাকে না। আবার গতি কম থাকায় ক্লাস নিতে সমস্যায় পড়েন তিনি। একই ধরনের ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরাও। আমি কোনোভাবে ক্লাসেই ঢুকতে পারছি না। আমার অলরেডি ক্লাসের 5-6 মিনিট শেষ, অথচ আমাকে লাইন দেখাচ্ছে, শো করছে যে আমি লাইনে আছি। যোগাযোগ করার পরে দেখা যাচ্ছে যে 2 ঘন্টা 3 ঘন্টা পরে হয়তো আমরা গিয়ে কানেকশনটা পাই। ইন দ্য মিন টাইম আমার অফিসের অনেক ইমার্জেন্সি কাজ থাকে, সেই কাজের জন্য প্রবলেম হয়। টিচার বুঝাচ্ছে, করতেছে, ক্লাসটা নিতেছে, দেখা যাচ্ছে যে অর্ধেক ক্লাস করলো, বাকি ক্লাসটুক অফ করে দিতে হচ্ছে, নেট বন্ধ হয়ে যেতেছে। ব্যবসায়ীরা বলছেন, করোনায় ইন্টারনেট ব্যবহার বেড়ে যাওয়ায় সেবার মান কিছুটা কমেছে। এটি আগামী 1 মাসের মধ্যে উন্নত হওয়ার আশ্বাস তাদের। একটা ব্যান্ডউইথের ক্রাইসিস হচ্ছে, কনজেশন হচ্ছে, দ্যাটস ওয়াই এই কনজেশনটা সবাই একটু ফেস করতে পারে। তারপরেও আমি বলবো যে বিগত 3 মাস আগে যে অবস্থা ছিল, আজকে এই সেপ্টেম্বর মাসে কিন্তু অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। আগামী 1 মাস 2 মাসের মধ্যে বর্তমান যে অবস্থা আছে, এই অবস্থা থেকে আরো উন্নতি সাধন হবে এবং আমরা হয়তোবা কোয়ালিটি অফ সার্ভিস আরেকটু এনশিওর করতে পারবো। বিটিআরসি বলছে নীতিমালা তৈরির কাজ শেষ, মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন শেষে দ্রুত কার্যকর হবে। এরপর আর কোনো অজুহাত খাটবে না। আমাদের করণীয় আছে, আমাদের কাছে কমপ্লেন করলে আমরা সেই কমপ্লেনটা টেস্ট করি, করে যদি হয় ফাইন করতে পারি, যদি 5 MBPS কম হয়। আর কাস্টমারদের কমপ্লেন করার জন্য আপনারা জানেন আমাদের 100 নাম্বার তো আছেই সবসময়। বর্তমানে সারা দেশে প্রায় 3.5 কোটি গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। সেখান থেকে তিনি পেঁয়াজের বাজার দর নিয়ে আমাদের জানাবেন। শাহিদ, ভারত থেকে পেঁয়াজ আসার খবরে আজ বাজারে আপনি পেঁয়াজের দাম কেমন দেখছেন, বিক্রেতারা কি বলছেন? দেখুন, আসলে ভারত থেকে যে পেঁয়াজ আসার খবর, অর্থাৎ যেগুলো আগে এনসি করা ছিল সেই পেঁয়াজগুলো বাজারে আসবে, এটা কিন্তু তেমন কোনো প্রভাব রাজধানীর কারওয়ান বাজারে দেখা যাচ্ছে না, সব অন্যান্য বাজারেও দেখা যাচ্ছে না। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছে। ঠিক এই মুহূর্তে চিত্র যদি আমি আপনাকে দেখাই, কয়েকটি বিষয় এখানে কাজ করছে। যেটা হচ্ছে আপনি যেটা বললেন, ভারত থেকে পেঁয়াজ আসার খবরে এইখানে যারা পাইকারি বিক্রেতা আছেন তারা বরং তাদের সাথে কথা হয়েছে, তারা এখনো কিন্তু নিশ্চিত না যে ওই ভারতীয় পেঁয়াজগুলো, আটকে পড়া পেঁয়াজগুলো কবে আসবে রাজধানী সহ সারা দেশ এবং কবে তারা হাতে পাবে বাজারে বিক্রি করার জন্য। তারা নিজেরাও এখনো সন্দিহান রয়েছে এই বিষয়টা, যার ফলশ্রুতিতে কোনো ধরনের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, বন্দর কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে যে পেঁয়াজগুলো আজই বাংলাদেশে প্রবেশ করবে ট্রাকগুলো, এবং দাম আগের দামই থাকছে। ঠিক এই প্রশ্নটি রেখেছিলাম। এখানে যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা যেটা বলছে যে বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পরে সাধারণত যারা ইম্পোর্টার আছে শ্যামবাজার সহ সেখানে আসবে, সেখান থেকে রাজধানী কারওয়ান বাজার সহ অন্যান্য বাজারে আসবে। তারা যেটা বলছে আসতে আরো যদি আসে ঠিক থেকে তাহলে আরো 1 থেকে 2 দিন আসলে তারপরে এই দামটা প্রভাবটা বোঝা যাবে। তবে এখনো পর্যন্ত গতদিনও আমি যেই দামটা দেখেছিলাম আজকেও কিন্তু একই দাম দিয়েছে। দামটা যদি সংক্ষেপে আপনাকে বলি, দেশি পেঁয়াজ সব থেকে ভালো মানের 85 টাকা কেজি পাইকারিতে বিক্রি হচ্ছে, এবং যেটা হাইব্রিড ক্রস দেশি সেটা 80 টাকা বিক্রি হচ্ছে, এবং যেটা এলসি
নামে পরিচিত, অর্থাৎ ভারতীয় আমদানি করা পেঁয়াজ, সেটা 60 থেকে 62 টাকা পাইকারিতে কেজি বিক্রি হচ্ছে। আর যদি খুচরা বাজারে যায় সেক্ষেত্রে আরও বেশি বাজার ভেদে দাম বেড়ে যাচ্ছে, অর্থাৎ দেশি পেঁয়াজ প্রায় 95-100 টাকা কেজি এবং কোনো জায়গায় তার থেকে বেশিতে বিক্রি হচ্ছে। তবে একটি বিষয় এখানে লক্ষণীয়, গত বছর ক্রেতারা যেমন একসাথে অনেক পেঁয়াজ কিনেছিলেন, মজুত করে রেখেছিলেন, এবছর কিন্তু সেরকম প্রবণতা কিছুটা হলেও কম লক্ষ্য করা যাচ্ছে। কয়েকজন ক্রেতা দেখলেন তারা কিন্তু নির্দিষ্ট 5 কেজি করে নিচ্ছে, তারা যেটা বলছে একেবারেই নাই সেজন্য তারা নিচ্ছে, বা অনেকে বলছেন যে কিনে রেখেছেন সেজন্য তারা এখন কিনছেন না। আরেকটি বিষয় আসলে লক্ষণীয় যে আজকে থেকে কিন্তু দ্বিতীয় দিনের মতো ছুটির দিনও কিন্তু রাজধানীতে 40টি জায়গায় 80টি ট্রাকে টিসিবি কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করছে, যদিও এখনো শুরু করতে তারা যেটা বলছে যে একসাথে গোডাউন থেকে তাদের পেঁয়াজটা বের করে এবং যথাযথভাবে জায়গায় বসতে তাদের বেশ কিছুক্ষণ সময় লাগে। তবে কিন্তু গতদিনও দেখেছিলাম যে প্রায় 10টা থেকে 9টা থেকে ক্রেতা সাধারণ অপেক্ষা করেছিল দীর্ঘ লাইন দিয়ে কখন ট্রাক আসবে আর কখন পেঁয়াজ কিনবে। যদি সামগ্রিকভাবে আপনাকে বলি সেক্ষেত্রে ভারতীয় পেঁয়াজে বন্দরে যে অপেক্ষমান পেঁয়াজগুলো বাজারে ঢোকার অপেক্ষা রয়েছে বিক্রেতারা, এবং ক্রেতারাও চাচ্ছে যে এই পেঁয়াজটা আসলে কিছুটা হলেও প্রভাব পড়বে। এখনো পর্যন্ত কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। মূলত এই ছিল রাজধানী পেঁয়াজ বাজার থেকে সর্বশেষ। কানাডা আমেরিকা সিটিজেনশিপ দেয়া হবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়িত্ব। পত্রিকায় এমন সব লোভনীয় বিয়ের বিজ্ঞাপন দিয়ে কৌশলে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। অবশেষে সিআইডির অভিযানে গ্রেপ্তার হলো প্রতারক চক্র, জব্দ হয়েছে বিপুল সিম, মোবাইল, ব্যাংক চেক সহ নানা সরঞ্জাম। পত্রিকায় বিজ্ঞাপন, পাত্র চাই বয়স্ক, হুজুর বা বিবাহিত, তবে হতে হবে সৎ, দায়িত্ব নিতে হবে কানাডা আমেরিকার ব্যবসায়িক প্রতিষ্ঠানের, দেয়া হবে সিটিজেনশিপ। পত্রিকায় এমন সব লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চলছে প্রতারণা। নজরকাড়া এমন বিজ্ঞাপনে প্রায় হুমড়ি খেয়ে পড়ছেন অনেকে। ইউরোপের সিটিজেনশিপের সাথে মিলবে রাজকন্যা, এমন স্বপ্নও দেখছেন কেউ কেউ। পুরোটাই প্রতারণা। ওই দেশের আইডি কার্ড দেখাইছে, দেখায়া আমাকে আমি পরে দেখে বিশ্বাস করছি আর কি। আমার কাছে চাইছে 11 লাখ টাকা, আমি তাকে 9.5 লাখ টাকা তাকে আমি দিছি। 5 জনে 5-36 লাখ টাকার মতো লাগতে পারে, তো আপনি অর্ধেক টাকা দিবেন, আপাতত 15 লাখ টাকার মতো এরকম দেন, তারপরে বাকি টাকা আপনি যাওয়ার পরে দিয়ে দেন। কার্যাবলী কি হবে বললো যে ওখানে গোল্ডের দোকানে ডিউটি করতে হবে। ব্যাংক মাধ্যমে 1 লক্ষ টাকা দিয়েছি, তার পরবর্তীতে নগদ এবং বিকাশ মিলে আমি এই পর্যন্ত 5 লক্ষ টাকা দিয়েছি। তবে শেষ রক্ষা হলো না এই প্রতারক চক্রের। প্রতারণার অভিযোগে সাদিয়া জাহান নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সিআইডি। সিআইডি বলছে 11 বছর ধরে এমন প্রতারণা করে আসছিলেন আটক সাদিয়া জাহান। এরই মধ্যে চক্রটি হাতিয়ে নিয়েছে 25 কোটি টাকারও বেশি। জব্দ করা হয়েছে বিপুল সিম কার্ড, ব্যাংক চেক সহ নানা সরঞ্জাম। পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছেন যে নাম্বারটা দেওয়া থাকতো তিনি এবং তার জন্য বাংলাদেশে যে বাংলাদেশি শিক্ষক, বাংলা ভাষার অথবা লয়ার কেউ না কেউ প্রথমে এটাকে ডিল করতো, এবং পাত্রে দেখার পরে থেকে তারা দুজনেই, যিনি সাসপেক্ট তিনি আসলে বেসিক্যালি যোগাযোগটা করতেন। পত্রিকা বা অনলাইনে এমন বিজ্ঞাপন দিয়ে যেন কেউ প্রতারণা করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানোর পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান তাদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লঘুদণ্ডে দণ্ডিত অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রবেশন ব্যবহারের সুফল মিলছে। তাদের সমাজের মূল স্রোতে ফেরানো ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এর বিকল্প দেখছেন আইনজীবীরা। বলছেন এতে বিচার প্রার্থীর ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি মামলা জট কমবে। সব ক্ষেত্রেই অপরাধীকে সাজা নয়, সংশোধন করাই ফৌজদারি আইনের মূল লক্ষ্য। 1960 সালের দ্য প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্সে বলা হয়েছে, আগে দণ্ডিত নয় এমন কারো 2 বছরের কারাদণ্ড হলে সংশোধনের জন্য সাজা স্থগিত করতে পারে আদালত। আর সে সুযোগ দেয়া হয় একজন প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে এবং শর্ত সাপেক্ষে তার পরিবার ও সামাজিক পরিবেশে রেখে। রাজশাহীর বাঁশবাড়িয়া গ্রামের আমির আলীও তেমনই একজন ব্যক্তি। 2019-এর 30 জুলাই তার দণ্ড স্থগিত করে 1 বছরের প্রবেশন দেয় রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সে সময়ে তিনি শিখেছেন পড়াশোনা, পেয়েছেন বয়স্ক ভাতা। ইতিবাচক এই পরিবর্তনে মঙ্গলবার তাকে মামলা থেকে চূড়ান্ত অব্যাহতি দেন বিচারক। এখন বাকি জীবনটা আমার আর কোনোদিন ভুল হবে না। নিজস্ব নাম সই করা জানতাম না, আমাকে নাম সই করা শিখেছি। আগে আসামির সঙ্গে থাকতে হচ্ছে না, আমি আমার বাবা মা এবং সবাই সঙ্গে থাকতে পারতেছি। আমি একটা ভালো হওয়ার জন্য আমাকে একটা সুযোগ দিছে। শর্তের মধ্যে থাকে যে সে আর ভবিষ্যতে অপরাধে লিপ্ত হবে না, কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হবে না, কিন্তু সামাজিক কাজের সাথে তারা ইনভলভ করা হয়।
ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন, দণ্ডিত অপরাধীকে সমাজের মূল স্রোতে পুনর্বাসন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রবেশনের বিকল্প নেই। এতে বিচার প্রার্থীও ন্যায় বিচার পাবেন, কমবে মামলা জট। অল্প বয়স্ক অপরাধী যারা আছেন তাদেরকে যদি জেলে পাঠানো হয় তাহলে তাদের জেলে রাখার মূল উদ্দেশ্য সংশোধন, এটা না হয়ে তার আরও ক্রিমিনাল হয়ে বের হয়। আশা করি এটা সর্বক্ষেত্রে যেখানে প্রযোজ্য হওয়া উচিত সেখানে করা উচিত। বাদীও তার আইন জটিলতা দেখা যাচ্ছে, আসামির সাজা হলে বা আসামিকে আপিল করতো আর মামলাটা অনেক দীর্ঘ প্রসেসে চলে যেত। সেক্ষেত্রে বাদীর জন্য একটা বেনিফিটেড যে প্রবেশন অফেন্ডার অ্যাক্ট, যে বাদীও তাড়াতাড়ি মামলাটার একটা সুফল পাইতেছে। অর্ডিন্যান্স অনুযায়ী আদালত চাইলে অপরাধীকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ ও মামলার খরচ পরিশোধের আদেশও দিতে পারবেন। 1960 সালের এই আইন যুগোপযোগী করতে শিক্ষানবিশ আইন নামে খসড়া রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। সেটি চূড়ান্ত হলে অপরাধী সংশোধন কার্যক্রমে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাম্প নষ্ট হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে পানির চরম সংকট। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও সমস্যা নিরসন হয়নি 2 মাসেও। 1968 সালে প্রতিষ্ঠার সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় 2টি পানির পাম্প। এই পাম্প দুটি এতদিন ধরে পানির চাহিদা মেটাচ্ছিল হাসপাতালটিতে। গত 3 জুলাই নষ্ট হয়ে যায় একটি পাম্প। ভূগর্ভস্থ পাইপ ফেটে যাওয়ায় অন্যটিতে উঠছে ময়লা পানি। এই অবস্থায় বিপাকে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনেরা। অন্য একটি পাম্প থেকে পানি সরবরাহ করা হলেও তা খাওয়ার উপযুক্ত নয় বলে অভিযোগ আসছে। খাবার পানির জন্য ছুটতে হচ্ছে বাইরে। পানির অবস্থা ভালো না, খুবই খারাপ, ওটা খাওয়ার মতন যোগ্য না। ওইখানে তো ডেলিভারি হয়, ওখানে পানি সবসময়ের জন্য লাগে, কিন্তু এইখানে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও পানি থাকে না। ব্যাপক পরিমাণ ময়লা, ট্যাঙ্কির পানি কোনো পরিষ্কার করা হয় না এবং প্রচণ্ড পরিমাণ জীবাণু থাকে। জরুরি ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ 2টি টিউবওয়েল বসালেও তাতে মেটানো যাচ্ছে না বিপুল সংখ্যক মানুষের পানির চাহিদা। আমরা এই সমস্যা সমাধানের জন্য অলরেডি কিন্তু 2টি টিউবওয়েল বসাইছি, ডি ব্লকে, এ ব্লকে, এবং সব ধরনের কোনো পোকা পাবেন না, কিছু পাবেন না, খাওয়ার পানি এগুলো। এবং জানে যে নিচে কিন্তু আমাদের 2টা কিন্তু পাম্প আছে যেখান থেকে সবসময় মানুষ খাওয়ার পানি নিচ্ছে। গণপূর্ত বিভাগ বলছে বরাদ্দ পেলে পানির সংকট মেটানোর কাজ হাতে দিতে পারবেন তারা। সম্মিলিতভাবে মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটা প্রাক্কলন পাঠানো হয়েছে, এস্টিমেট পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে আমরা আশ্বাস তো পাইছি, হয়তো বা কিছুদিনের মধ্যে বরাদ্দ আসলে আমরা কাজটা শুরু করব। জানা গেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক পানির চাহিদা 15 লাখ লিটারের মতো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে এবার দেশের সবচেয়ে বেশি প্রতিমার দুর্গাপূজা হচ্ছে না বাগেরহাটের শিকদার বাড়িতে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও পূজার সময় লোক সমাগম থেকে যাতে সংক্রমণ না বাড়ে সেজন্যই এই সিদ্ধান্ত বলছেন আয়োজকরা। কেবল পারিবারিকভাবেই দুর্গাপূজার আয়োজন করা হবে সেখানে। 2011 সালে 251টি প্রতিমা নিয়ে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদার বাড়িতে দুর্গাপূজা শুরু হয়। সেই থেকে প্রতি বছরই বড় পরিসরে দুর্গাপূজা হয়ে আসছে। গত বছরও শিকদার বাড়িতে 801টি প্রতিমা নিয়ে দুর্গাপূজা হয়। পূজা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ দর্শনার্থীর সমাগম ঘটে এই মণ্ডপে। শত শত প্রতিমা তৈরি হতো, কিন্তু এবার দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, যার জন্যই এই পুজোটা সেইভাবে হচ্ছে না। শিকদার বাড়ি কর্তৃপক্ষ এরা এই বছর পূজাটা করতে চাচ্ছে না নিরাপত্তার জন্য, এবং আমাদের সবার স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য আমাদের এইটা পরিহার করা দরকার। দুর্গোৎসবে বিপুল মানুষের সমাগমে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার শঙ্কা রয়েছে, তাই বড় পরিসরে পূজার আয়োজন হচ্ছে না শিকদার বাড়িতে। প্রতিমা তৈরি না করেই আচার ও স্বাস্থ্যবিধি মেনে পারিবারিকভাবে ঘট পূজা হবে। এই সোশ্যাল ডিস্টেন্স মেনে এই উৎসব করা সম্ভব না, এই জন্য আমরা প্রতিমা না বানানোর সিদ্ধান্ত নিই, এবং এই জন্য আমরা শুধু ঘট পুজো করে আমরা এই আমাদের যে কৃষ্টি কালচার আছে এটা দিয়ে আমরা এই ঘট পুজোর মাধ্যমে আমরা শেষ করতে চাই পারিবারিকভাবে। জেলার কোনো পূজা মণ্ডপে যাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয় সেদিকেও নজরদারি থাকবে। আনুষ্ঠানিক পূজাটি হবে, কোনো শত শত প্রতিমাও তৈরি করা হবে না, এবং যেটা স্বাস্থ্যবিধি মেনে যেটুকু করণীয় সেটুকু কেবলমাত্র করা হবে।
তার অতিরিক্ত কোনো অঞ্চলেই কোনো কিছু করা হবে না। করোনার সংক্রমণ কমলে আবারও বড় পরিসরে পূজার আয়োজন হবে, সমাগম ঘটবে বিপুল সংখ্যক মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিনে প্রাণ গেছে প্রায় ৫,৫০০ মানুষের, নতুন রোগী শনাক্ত হয়েছে ৩,১৩,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ১২২১ জনের মৃত্যু হয়েছে ভারতে। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা ৯২,০০০-এর কাছাকাছি। নতুন প্রায় ৯৩,০০০ রোগী নিয়ে ভারতে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৫৩ লাখ। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৯০০-র বেশি মানুষের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি দাঁড়ালো ২,০৩,০০০-এ। নতুন করে সংক্রমিত হয়েছে ৫১,০০০ বাসিন্দা। এছাড়া কানাডা ও মেক্সিকোর উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা ২১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে ট্রাম্প সরকার। শুক্রবার ব্রাজিলে মৃত্যু হয়েছে ৮২৬ জনের। ব্রাজিলে মোট মৃত্যু ১,৩৫,০০০-এর বেশি। নতুন করে ভাইরাস মিলেছে ৪০,০০০ মানুষের দেহে। বিশ্বে এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৯.৫ লাখের বেশি মানুষের। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩,৬৮,০০,০০০। যুক্তরাষ্ট্রে ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ হচ্ছে টিকটক ও উইচ্যাট। চীন ভিত্তিক এই অ্যাপ দুটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলছে হোয়াইট হাউস। বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার থেকে যুক্তরাষ্ট্রে আর উইচ্যাট ব্যবহার করা যাবে না, তবে টিকটক ব্যবহার করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত। গত মাসে নির্বাহী আদেশে এই দুটি অ্যাপে নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শর্ত দেন, ব্যবসা করতে হলে মার্কিন প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে পার্টনারশিপে যেতে হবে টিকটকের মালিক বাইটড্যান্সকে। ট্রাম্পের এই প্রস্তাব অবশ্য নাকচ করে দিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স। এর আগে সীমান্ত প্রশ্নে ভারতে নিষিদ্ধ হয় টিকটক। ভয়াবহতা সব সীমা ছাড়িয়ে গেছে ইয়েমেনের গৃহযুদ্ধে। খাদ্য সংকটে অপুষ্টিতে ভুগছে দেশটির অসংখ্য শিশু, মারা যাচ্ছে প্রতিদিনই। আরব রাষ্ট্রগুলোর স্বেচ্ছাচারিতায় দীর্ঘায়িত হচ্ছে ৫ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ। ইয়েমেনে ৫ বছরের বেশি সময় ধরে চলছে যুদ্ধ। প্রতিদিনই দেশটির বিভিন্ন হাসপাতালে মারা যাচ্ছে অসংখ্য শিশু, আর এসব মৃত্যুর কারণ অপুষ্টিজনিত নানা রোগ। জারা মাহমুদ অসুস্থ মেয়েকে নিয়ে এসেছেন হাসপাতালে। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন তাকে বাঁচিয়ে রাখতে। ভয় পাচ্ছি, ওর বোনের মতো ওকেও না হারিয়ে ফেলি। আরেক মায়ের এই আশঙ্কায় সত্যি হলো। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে পৃথিবীর মায়া ত্যাগ করেছে শিশুটি। ও আর উঠবে না, মারা গেছে। ইয়েমেনের ২/৩ বাসিন্দাই চেয়ে থাকে আন্তর্জাতিক ত্রাণের দিকে। ৩০ লাখেরও বেশি মানুষের নেই মাথা গোঁজার ঠাঁই। এগুলো নিশ্চিত মৃত্যু নয়, ওদের বাঁচাতে সামান্য খাবারই যথেষ্ট ছিল। ২০১১ সালে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে হটিয়ে ক্ষমতায় আসেন তার ডেপুটি মানসুর হাদি। সেই থেকে অস্থিরতা। সাবেক প্রেসিডেন্ট সালের সমর্থনে বিদ্রোহ করে শিয়া মুসলিম নেতৃত্বের হুতি আন্দোলনের কর্মীরা। অভিযোগ আছে তাদের মদদ দিচ্ছে ইরান। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট হাদিকে ক্ষমতায় টিকিয়ে রাখতে জোট গঠন করে হুতি আস্তানায় বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। মানব ইতিহাসের অন্যতম প্রাচীন বসতি আর আরব বিশ্বের সবচেয়ে গরিব দেশ ইয়েমেন। জাতিসংঘের হস্তক্ষেপে কয়েক দফা যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা হলেও আরব রাষ্ট্রগুলোর সদিচ্ছার অভাবে ভেস্তে গেছে সব উদ্যোগ। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ১৪ দিন নাকি ৭, লঙ্কা সফরের কোয়ারেন্টিনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত এখনো আসেনি। সরাসরি বলে দিয়েছেন এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলে দি সিলভা। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টাস্কফোর্সের সেনা কর্মকর্তারাই। শর্ত শিথিলে আগ্রহী নয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরামর্শ দিচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিন সময়সীমার জন্য। মহামারীতে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি, কঠিন শর্ত মেলানো। শ্রীলঙ্কা সফরের ভাগ্য এখন আর নেই দুই বোর্ডের হাতে। প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে গেছে স্বাগতিক দেশের প্রশাসন, চিকিৎসক, সেনাবাহিনী। ক্রিকেটের স্বার্থে ছাড় দিতে রাজি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সদিচ্ছার কথা জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ও। তবে টাস্কফোর্স আর স্বাস্থ্য মন্ত্রণালয় এগুচ্ছে নিজস্ব গতিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া নির্দেশিকা জমা দেওয়া হয়েছে কোভিড-১৯ টাস্কফোর্সের কাছে। চলছে পর্যালোচনা। এসএলসি প্রধান নির্বাহীর বক্তব্যে ব্যাপারটা পরিষ্কার। দিন শেষে সিদ্ধান্ত দেবেন টাস্কফোর্সের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তারা। পরিস্থিতি আরো জটিল দেখাচ্ছে লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনোভাবে। সংক্রমণের ঝুঁকি নিয়ে কোয়ারেন্টিনের শর্ত শিথিলে আগ্রহী নয় স্বাস্থ্য মন্ত্রণালয়। চিফ এপিডেমিওলজিস্ট সুদাত সামরাভিরা জানিয়ে দিয়েছেন সোজা সাপটা, এই মুহূর্তে ঠিক হবে না কোয়ারেন্টিন সময়সীমা কমিয়ে আনা।
কোয়ারেন্টাইন ইস্যু নিয়ে এত জটিলতা সত্ত্বেও সফরের সূচি পরিবর্তন করতে চায় না এসএলসি। স্বাগতিক বোর্ডের পরিকল্পনা অনুযায়ী লঙ্কা পৌঁছে সরাসরি ডাম্বুলা চলে যাবে টাইগাররা। সেখানেই হবে অনুশীলন। সফরের প্রথম 2 টেস্ট হবে পালেকেলেতে, তৃতীয় ও শেষ টেস্টের ভেন্যু কলম্বো। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে আইপিএলের 13তম আসর। এবারই প্রথম কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে বিশ্বের অন্যতম দামি ফ্র্যাঞ্চাইজি লিগ। উদ্বোধনী ম্যাচে চেন্নাই মুম্বাইয়ের লড়াই। আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য চেন্নাইয়ের। অবসরে যাওয়া ধোনি থাকছেন স্পটলাইটে, সঙ্গে ব্রাভো, ডুপ্লেসি, ওয়াটসনের মতো হার্ড হিটাররা। বোলিং লাইন আপে চোখে থাকবে লুঙ্গি এঙ্গিদি, ইমরান তাহির, হেজেলউডের মতো তারকাদের দিকে। অন্যদিকে আইপিএলের সবচেয়ে সফল দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে সতর্ক মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। বরাবরের মতো এবারও ভারসাম্যপূর্ণ মুম্বাই। টপ অর্ডারে আছেন রোহিত শর্মা, ডিকক ও ক্রিস লিনরা। মাঝে হার্দিক পান্ডিয়া। পোলার্ডদের দ্রুত রান তোলার ক্ষমতা চ্যালেঞ্জ ছুড়ে দেবে প্রতিপক্ষকে। আর এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।